আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সর্দার অভিক। আজকে হচ্ছে আমরা সরলরেখার চতুর্থ ক্লাস শুরু করতে যাচ্ছি। আমরা হচ্ছে 3.2 তে ছিলাম। আ তো আজকে হচ্ছে আমরা দেখব হচ্ছে ত্রিভুজের ভরকেন্দ্র কিভাবে নির্ণয় করতে হয় যদি তোমাকে একটা ত্রিভুজে ৩টা শীর্ষবিন্দু দেওয়া থাকে। কি, কি দেওয়া থাকবে? একটা ত্রিভুজে ৩টা শীর্ষবিন্দু দেওয়া থাকবে। তো আমরা একটা ত্রিভুজ চিন্তা করি, ঠিক আছে? তো আমাদের কাছে যদি এরকম কোনো ত্রিভুজ থাকে, বুঝে গেছে? এরকম কোনো ত্রিভুজ যদি থাকে, তো এই ত্রিভুজের ধরো আমাদেরকে এরকম শীর্ষ দেওয়া, এই শীর্ষটা হচ্ছে ধরো কিরকম থাকবে, ভুজ আর কোটি থাকবে। তো তো আমরা ধরলাম এটা হচ্ছে x1 আর y1, তাই না? x1 আর y1। তো এইটা হচ্ছে আমাদের বি শীর্ষ। এই বি স্থানাঙ্ক হচ্ছে x2 আর y2। x2 আর y2 স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না, তাই না? আর এই সি হচ্ছে ধরলাম যে আমাদের x3 আর y3। এই হচ্ছে তিনটা ডাটা বা তিনটা শীর্ষ দেওয়া। এখন তোমাকে এই ত্রিভুজের ভরকেন্দ্র নির্ণয় করতে হবে। তো এর আগের ক্লাস পর্যন্ত আমরা হচ্ছে এই অন্তর্বিভক্তকরণ, বহির্বিভক্তকরণ, তাই না, এই জিনিসগুলো শিখেছিলাম। বা তুমি যদি এটা জানো যে কোনো একটা বিন্দু, কোনো দুইটা বিন্দুর সংযোগ সরলরেখাকে, মানে কোনো বিন্দু অপর দুইটা বিন্দুর সংযোগ সরলরেখাকে যদি নির্দিষ্ট কোনো অনুপাতে বিভক্ত করে, তাহলে ওই বিন্দুটা বের করা শিখেছি আমরা আগের ক্লাস পর্যন্ত। আশা করি তোমরা আগের ক্লাস পর্যন্ত দেখেই এটা দেখতেছো। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমাকে বলো যে ভরকেন্দ্র জিনিসটা কি? ভরকেন্দ্র জিনিসটা কি? ভরকেন্দ্র হচ্ছে ত্রিভুজে আমরা জানি যে মধ্যমা ত্রয় যেই বিন্দুতে ছেদ করে তাকে ভরকেন্দ্র বলা হয়। অর্থাৎ দেখো, মধ্যমা আবার কিভাবে বের করে? এই যে এটা, যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা যে কোনো বাহু নাও, এই বাহুটা ঠিক মাঝখানে দেখো, এই যে এই পয়েন্টটা হবে মোটামুটি ঠিক মাঝখানে, কি এই পয়েন্টটাই তো হবে বা এই বিন্দুটাই হবে। তো এর বিপরীত শীর্ষ থেকে আমরা কি করব? এর বিপরীত শীর্ষ থেকে আমরা এই পয়েন্টটাকে যোগ করে দেব, ঠিক আছে? আবার খেয়াল করো যে এই বাহুটার মধ্যবিন্দু কোনটা হবে বলো তো? মোটামুটি বলা যায় যে যেহেতু এতটুকু দৈর্ঘ্য, মোটামুটি এটা বলা যেতে পারে এটা, এই বিন্দুটা হচ্ছে এই বাহুর মধ্যবিন্দু। তাহলে এখন আমরা কি করব? ঠিক তার বিপরীত শীর্ষ থেকে ওই বিন্দুটাকে আমরা যোগ করে দেব। সিম্পল। এখন অলরেডি তুমি এই যে যেই ছেদবিন্দুটা পাবা সেটাই তোমার ভর কেন্দ্র। দুইটা বের করলেই হয়। তাও আমরা আরেকটা অফিসিয়ালি তৃতীয় বাহুটা বের করে দিই। তৃতীয় বাহুর মধ্যবিন্দু এটা যদি হয়, তাহলে অর্ধেক হবে মোটামুটি এইটা, অর্ধেক হবে মোটামুটি এইটা। তো শীর্ষ থেকে আমরা যদি কানেক্ট করে দিই, তাহলে এই যে এরকম দেখো, এইখানে যেই ছেদবিন্দুটা তুমি পাবা, যেই যেই ছেদবিন্দুটা তুমি পাবা, এটার নাম যদি আমরা জি দিই, এই জিটাকে বলা হচ্ছে ভরকেন্দ্র। এখানে ভরকেন্দ্র হিসেবে কে থাকে বলতো? জি। এই জি এর ভুজ আর কোটির মানটাই তোমার কাছে জানতে চাওয়া হচ্ছে। আই হোপ তোমরা বুঝতে পারছো কি চাওয়া হচ্ছে। তো চলো আমরা এখন জিটাকে বের করি। বাট এটা তোমাদের আগের কনসেপ্ট, যে 9-10 থেকে তোমরা জেনে আসছো যে একটা ত্রিভুজের ভরকেন্দ্র যদি জি হয়, তাহলে মধ্যমাকে, ভরকেন্দ্র যে কোনো মধ্যমাকে, এখানে তো তিনটা মধ্যমা, যেমন আমরা যদি নামকরণ করি, যেমন এই বিন্দুটা যদি হয় এটা ডি, এটা ই, আর এই বিন্দুটার নাম যদি এফ হয়, তাহলে এডি একটা মধ্যমা, সিই একটা মধ্যমা, বিএফ আর একটা মধ্যমা। তো ভরকেন্দ্র আমাদের যে কোনো মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। কথাটা ক্লিয়ার? ভরকেন্দ্র যে কোনো মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তো এটা যেহেতু আমরা জানি, তাহলে আমরা এটা একটু এখানে বলে দিই যে আমরা এই কথাটা জানি যে আমরা কি জানি, যে ভরকেন্দ্র, তাই না? তাহলে আমরা যদি এডি মধ্যমাটা নেই, তুমি দেখো যে এডির মধ্যে এই এজি আর জিডি, এটা তো দুটো পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। বলতো এজিটা বড় আর জিডিটা একটু ছোট মনে হচ্ছে না? তাহলে আমরা বলতে পারি যে সুতরাং জি এডি মধ্যমাকে, আমরা স্টার্ট করলাম কি এডি, আমি কিন্তু ডি এ বলি নাই, এডি বললাম। তো এইখানে শুরুতেই 2 আর এখানে তাহলে 1 হবে। আমি যদি ডি এ বলতাম, তাহলে 1:2 হবে।
আমি যদি ডি এ বলতাম তাহলে এই পাশে 1 আর এই পাশে 2, তাহলে কিন্তু 1:2 হইতো। বাট আমি যেহেতু বললাম এ ডি, তার মানে এ এ হচ্ছে আদি বিন্দু, ডি হচ্ছে শেষ বিন্দু, এইখানে হচ্ছে 2 ভাগ আর এইখানে হচ্ছে 1 ভাগ, তাহলে জি এডি মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। আচ্ছা, তো এখন তুমি জানো যে এজি হচ্ছে 2 আর জিডি হচ্ছে, এজি অনুপাতটা হচ্ছে 2 আর জিডি অনুপাতটা হচ্ছে 1। তুমি যদি এ আর ডি, তুমি এখন এটা জানো, তুমি যদি এখন ডি বিন্দুটা জানো তাহলে তো জি বের করে ফেলতে পারবা, তাই না? একদম অনুপাতের বেসিক কনসেপ্ট আগের ক্লাসে। তুমি যদি ডি বিন্দুটাকে এখন জানো তাহলে জানোই তো যে জি এইডি কে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে জি বের করে ফেলতে পারবা। আমাকে বলো ডি, ডি এর স্থানাঙ্কটা কি হবে বলো তো? ডি বিন্দুর স্থানাঙ্ক বলো কি হবে? একদম ইজি না? ডি হচ্ছে বি সি এর মধ্যবিন্দু, বি সি এর মধ্যবিন্দু। মধ্যবিন্দু যদি হয় তাহলে ডি এর স্থানাঙ্ক হবে এই x2 + x3 ডিভাইডেড বাই 2। তুমি x3 + x2 বলো, কোনো সমস্যা নেই। দুইটা ভুজের যোগ করে অর্ধেক হবে, এরপর দুইটা কোটির যোগ করে অর্ধেক হবে। তাহলে আমরা লিখতে পারি x2 + x3 ডিভাইডেড বাই 2 আর y2 + y3 ডিভাইডেড বাই 2। বোঝা যাচ্ছে? এখন দেখো তুমি ডি বিন্দুটাও জানো, এই ডি বিন্দুর স্থানাঙ্কটা তুমি জানো, এ জানো, ডি জানো, তাহলে তুমি জি বের করে ফেলতে পারবে না? জি বিন্দুর স্থানাঙ্কটা কি হবে? যেহেতু জি এইদিকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে জি এর স্থানাঙ্কটা হবে, দেখো কত অনুপাতে অন্তর্বিভক্ত করে। আচ্ছা, এটা আমি পরের পেজে দেখাই নাকি? দেখো জি এর স্থানাঙ্কটা হবে কত অনুপাতে জানি অন্তর্বিভক্ত করে? 2:1। তাহলে দেখো 2 + 1, এটা হবে 2 + 1, এখানেও 2, বাট এখানে গ্যাপ দিয়ে লিখতে বলছিলাম, এই হলো +1, এখানেও 2, এই যে গ্যাপ দিয়ে +1। তো এটা তুমি ভুজ লিখতেছো, ভুজ লিখতেছো এ ডি, তার মানে এটা প্রথম বিন্দু, এটা দ্বিতীয় বিন্দু, দ্বিতীয় বিন্দুর তোমার ভুজটা আগে বসবে, অর্থাৎ এইটা তোমার আগে বসবে, তাই না? অর্থাৎ এখানে বসবে হচ্ছে কি বলতো, x2 + x3 ডিভাইডেড বাই 2। দেখো বুঝছো কিনা? ওই যে x2 টা আগে বসে, এরপর বসবে x1, অর্থাৎ প্রথম বিন্দুটার ভুজ। তোমার প্রথম বিন্দুটা এটা কত? x1, তাহলে এটা হচ্ছে x1 ইন্টু x1। ঠিক একইভাবে এখানে কি বসবে? y2 y1, y2 আমাদের কি আসবে দেখো তো, y2 + y3 ডিভাইডেড বাই 2 ছিল, আর এখানে বসবে হচ্ছে আমাদের y1। তুমি খেয়াল করে দেখো 2 2টা কি যায়? কাটাকাটি যায়। এই 2 গুণ আকারে না, এটা কাটাকাটি যাবে, কাটাকাটি যাবে, কাটাকাটি যায়। তাহলে আমরা যেটাকে সুন্দরভাবে কি লিখতে পারি দেখো তো, এই 2 2 কাটাকাটি যায়, তাহলে উপর থেকে দেখো কি কি পাবা তুমি? খালি x1 আর 1 গুণ হয় তো x1ই হবে, তো x1 x2 x3 খালি যোগফল পাবা, অর্থাৎ x1 + x2 + x3 ডিভাইডেড বাই 3, কমা তুমি দেখো তাকায় দেখো এখানে এটাই পাচ্ছ, y1 + y2 + y3 ডিভাইডেড বাই 3। দেখো আমাদের যে তিনটা শীর্ষ দেওয়া ছিল, এই x1 y1 x2 y2 x3 y3, তাহলে আমরা এদের ভরকেন্দ্র বের করতে পারতেছি, যে ভরকেন্দ্র আমাদের ভুজ যেটা হবে ভরকেন্দ্রে x1 x2 x3 ডিভাইডেড বাই 3, আর কোটিটা হবে y1 + y2 + y3 ডিভাইডেড বাই 3। মধ্যবিন্দুর মতন সূত্রটা না, সূত্রটা দেখতে মধ্যবিন্দুর মতন, জাস্ট কি যে মধ্যবিন্দুতে দুইটা বিন্দুর গড় করার মতন কনসেপ্ট না, যে x1 + x2 ডিভাইডেড বাই 2 y1 + y2 ডিভাইডেড বাই 2। ভরকেন্দ্রের ক্ষেত্রে তিনটা শীর্ষ দেওয়া থাকবে, ওই তিনটা শীর্ষের ভুজের গড় বের করে ফেলবা, কোটির গড় বের করে ফেলবা, ঠিক আছে? তাহলে তুমি কি পেয়ে যাবা? ভরকেন্দ্রটা পেয়ে যাবা। তো আই হোপ তোমরা এটা বুঝতে পারছো। আমাদের এখানে কিন্তু এটা ইম্পর্টেন্ট যে ভরকেন্দ্রের এই সূত্রটা মাথায় রাখা। বুঝা গেছে? আচ্ছা, এখন আমরা নেক্সটে যাই। এখানে একটা উদাহরণ দেওয়া হচ্ছে যেন তোমরা এই জিনিসটা এখন ভালোভাবে বুঝতে পারো। কি বলা হচ্ছে দেখো তো, এখানে বলা হচ্ছে যে
একটা ত্রিভুজে তিনটা শীর্ষ আছে, তাহলে তিনটা শীর্ষ যেহেতু আছে তার মানে শীর্ষগুলা দেখতে কেমন হবে বলো? শীর্ষগুলা দেখতে মানে যেহেতু তিনটা শীর্ষ তার মানে এরকম তোমার কাছে ত্রিভুজ দেওয়া, তাই না? এরকম ত্রিভুজ দেওয়া। তো এই ত্রিভুজে তুমি কি কি জানো? একটা বিন্দু ধরো হচ্ছে 1,2 কথার কথা, আর একটা বিন্দু ধরো হচ্ছে 7,6, আর একটা বিন্দু হচ্ছে 4,7। তোমাকে এই চিত্র আঁকতে হবে না, আমি এমনি অফিসিয়াল না আনঅফিসিয়াল এমনি চিত্রটা আঁকতেছি, ঠিক আছে? আচ্ছা, এরকম তিনটা শীর্ষ দেওয়া একটা ত্রিভুজের এখন তোমাকে বের করতে হবে ভর কেন্দ্র। তোমার কিচ্ছু না, তুমি এক লাইন অঙ্ক করবা। তুমি লিখবা যে সুতরাং ভর কেন্দ্রের স্থানাঙ্ক, তুমি এটা জি দিয়ে লিখতে পারো। জি কি হবে বলো তো? এই x1 x2 x3 গুলো কিচ্ছু লিখতে হবে না, জাস্ট তিনটার ভুজ নিয়ে যোগ করে বসে দাও। অর্থাৎ 1 প্লাস 7 প্লাস 4 ডিভাইডেড বাই 3 কমা সবগুলোর কোটি নিয়ে যোগ করে ভাগ করে দাও। 2 6 7 2 6 7 ডিভাইডেড বাই 3। তাহলে এটা কত আসে? এটা আমাদের কত আসে দেখো, 7 আর 1 মানে 1 মিলে 8 8, এটা 4 মিলে হবে 12 12 বাই 3 কত আসবে বলো তো? 4। আচ্ছা, আর 6 আর 2 মিলে হবে 8 8 আর 7 মিলে কত হবে? 15 15 যদি 3 দিয়ে ভাগ হয় তাহলে কত হবে বলো তো? 5। তাহলে এইটাই হচ্ছে আমাদের ভর কেন্দ্র। আই হোপ তোমরা ভর কেন্দ্র বের করাটা বুঝতে পারছো যদি তোমাদের কাছে তিনটা শীর্ষ দেওয়া থাকে। এখন এত লুতুপুতু অঙ্ক তো থাকবে না, মানে এত ইজি অঙ্ক তো থাকবে না, আমাদের মাঝে মাঝে একটু ঘোরা পেঁচাই দেবে, তখন আমাদের ওইগুলোকে বের করতে হবে। যেমন দেখো, এটা একটা আমাদের খুবই অনেকবার আসা একটা বোর্ডের প্রশ্ন, যে একটা ত্রিভুজের দুইটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া 2 7 আর 7 6 1, এখন ভর কেন্দ্র দেওয়া, কারণ তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা তোমাকে বের করতে হবে। বুঝা গেছে? এরকম একটা ত্রিভুজের কি কি দেওয়া। আচ্ছা, তো এরকম হচ্ছে আমাদের একটা ত্রিভুজ দেওয়া, যেই ত্রিভুজের হচ্ছে আমাদের কি বলতো, আমাদের হচ্ছে দুইটা শীর্ষ দেওয়া। ধরো একটা হচ্ছে 2,7 আর একটা হচ্ছে 6,1, 2,7 আর 6,1। এখন তৃতীয় কোনো শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা তোমার দেওয়া নাই, তো তুমি ধরলা এটা হচ্ছে ধরলা যে x1 আর y1, তুমি আলফা বিটা দিয়ে ধরো, কোনো সমস্যা নাই। এখন তুমি জানো কি ভর কেন্দ্রের স্থানাঙ্কটা, এই যে ভর কেন্দ্রটা মোটামুটি যে এখানে হবে, মোটামুটি ভর কেন্দ্রটা তুমি জানো। তো ভর কেন্দ্র যেহেতু তুমি জানো, তাহলে আমরা কি ডাইরেক্ট ভর কেন্দ্র বের করি? আমি বলছি কিন্তু চিত্র কিন্তু আগের মতো ইম্পর্টেন্ট না, এখানেও ইম্পর্টেন্ট না, আমি এমনি আঁকছি আমাদের জাস্ট ভিজুয়ালাইজেশন করানোর জন্য। তো তোমরা কি বের করবা, যে যেহেতু আমাদের দুইটা শীর্ষ দেওয়া অলরেডি, আরেকটা শীর্ষ দেওয়া না, তো ধরে নাও যে অপর শীর্ষটা হচ্ছে অপর শীর্ষ x1 y1 হলে, অপর শীর্ষ x1, y1 হলে, তাহলে দেখো অলরেডি দুইটা শীর্ষ তোমাকে দেওয়া, আরেকটা শীর্ষ তুমি ধরে নিচ্ছ x1 y1, আর ভর কেন্দ্র দেওয়া, ভর কেন্দ্র দেওয়া আছে বাদ দাও, তুমি ধরে নাও যে x1 y1 যদি আরেকটা শীর্ষ হইতো, তাহলে এই তিনটা শীর্ষ দিয়ে তুমি ভর কেন্দ্রটা কি পাইতা? তাহলে আমাদের ভর কেন্দ্রটা কি আসা উচিত ছিল বলতো? আমাদের ভর কেন্দ্রটা আসা উচিত ছিল এরকম, যে দেখো এখানে বাম সাইডটা পরে দেখতেছি, এটা আসবে হচ্ছে আমাদের এই ভুজগুলোর যোগফল, অর্থাৎ 2 6 আর x1 এর যোগফল হবে 2 প্লাস 6 প্লাস x1 ডিভাইডেড বাই 3, আর কোটিটা কি আসবে 7 1 আর y1, 7 1 y1 ডিভাইডেড বাই 3। এইটাই হচ্ছে আমাদের ভর কেন্দ্র আসা উচিত ছিল, যেটা প্রশ্নে দেওয়া যে 6,4। তাহলে আমরা লিখতে পারি যে 6,4। তার মানে তুমি বলতে যাচ্ছ এই যে 6টাই হচ্ছে এইটা, আর এই 4টাই হচ্ছে এইটা। তাহলে আমরা এখন লিখতে পারি যে সুতরাং প্রশ্ন মতে যে যেভাবে লেখো কোনো সমস্যা নাই, যে 6 ইকুয়াল টু হবে হচ্ছে 2 প্লাস 6 প্লাস x1 ডিভাইডেড বাই 3। তাহলে দেখো আর গুণন করো তো, 3 6 18 হবে, 3 6 18, আর 6 আর 2 মিলে কত হবে 8, এই হলো x1। তাহলে এখন ডিরেক্ট লিখে দাও x1 কত আসবে বলো তো? x1 আসবে 18, আর 8 যদি যুদ্ধ লাগে তাহলে এক পাশে 10 থাকবে, তাহলে হচ্ছে 10। এবং আরেকটা কি লেখা যাবে বলো? আরেকটা লেখা যাবে যে এই 4 ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে 7 প্লাস 1 প্লাস y1 ডিভাইডেড বাই 3। এখন তুমি আর গুণন করো তো, মানে আর গুণন বলতে একটা গুণ মানে নরমাল গুণ তুমি, তাহলে 3 4 এখানে 12 আসবে, আর এটা আসবে হচ্ছে 8, আর এটা আসবে হচ্ছে y1। তাহলে এখন আমাকে বলো y1 কত আসবে? y1 আসবে হচ্ছে আমাদের 4 না, 12 আর 8 যুক্ত লাগলে এখানে 4 বাকি থাকবে, তো y1 হচ্ছে 4। তাহলে আমরা দেখো অপশিষ্টটা পেয়ে যাচ্ছি। অপশিষ্টটা হচ্ছে আমাদের 10 আর
4। আই হোপ তোমরা বুঝতে পারতেছো। চলো আমরা পরের ম্যাথটাও দেখি। আচ্ছা, তো এখানে বলা হচ্ছে যে একটা ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, দেখো স্থানাঙ্ক দেখে আবার কিন্তু মানে চোখে যেন সমস্যা না হয় মানে বুঝতে, এটা একটা, এইটা আর একটা, এইটা একটা, এই দেখো কমা দিয়ে বুঝাচ্ছে এইটা হচ্ছে ভুজ, এটা হচ্ছে কোটি, এই হলো একটা শীর্ষ। AT2 স্কয়ার এটা হলো দ্বিতীয় শীর্ষের ভুজ, আর 2AT2 এটা হলো দ্বিতীয় শীর্ষের কোটি। দেন AT3 স্কয়ার হলো তৃতীয় শীর্ষের ভুজ, আর 2AT3 হলো তৃতীয় শীর্ষের কোটি। এই হলো তিনটা শীর্ষ তোমাকে দেওয়া। এখন বলা হচ্ছে যদি এর ভর কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থান করে তাহলে দেখাও যে এইটা এই ঘটনাটা ঘটবে। অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট। তো ফার্স্ট অফ অল তোমার কাছে তিন রকমের মানে তিনটা শীর্ষ দেওয়া, এই তিনটা শীর্ষ দিয়ে তোমার ত্রিভুজের ভর কেন্দ্রটা কি আসে সেটা তুমি আগে বের করো। তাহলে আমরা চলো বের করি যে ত্রিভুজের ভর কেন্দ্র জি কি আসা উচিত বলো। চোখ বন্ধ করে হচ্ছে আমাদের এই ভুজ 1 ভুজ 2 ভুজ 3 অর্থাৎ x1 x2 x3 যোগ করতে হবে। তো এটা আসবে AT1 স্কয়ার প্লাস AT2 স্কয়ার প্লাস AT3 স্কয়ার ডিভাইডেড বাই 3 কমা 2AT1 প্লাস 2AT2 প্লাস 2AT3 ডিভাইডেড বাই 3। এটা আসা উচিত হচ্ছে আমাদের ভর কেন্দ্র, তাই না? আমরা ভর কেন্দ্র পেয়ে গেছি, যে প্রশ্নে যেরকম ডাটা দাও এরকম আমরা ডাটা দিয়ে বের করছি। খুব বেশি হলে তুমি এখান থেকে কমন নিয়ে লিখতে পারো, ওইখান থেকে 2a কমন নিয়ে লিখতে পারো, এটা কোনো নেসেসারি কোনো বিষয় আপাতত হচ্ছে না। প্রশ্নে বলা যে যদি ভর কেন্দ্রটা এক্স অক্ষের উপর অবস্থান করে, তার মানে এইটা যদি ভর কেন্দ্র হয়, এই যে ভুজ আর কোটি তুমি পাচ্ছ, বলতো কোনো একটা বিন্দু যদি এক্স অক্ষের উপর অবস্থান করে ওই বিন্দুর শতটা কি হয়। দেখো তোমাদের একটু মনে করি, তোমরা এখনই অলরেডি আমি এই প্রশ্ন করার সাথে সাথে অনেকেই পারতেছ আমি জানি, তারপরও আমি একটু বলি। সাপোজ দেখো এটা আমাদের এক্স অক্ষ, তাই না? এক্স অক্ষের উপর ধরো এই বিন্দুটা আমার কি আসবে, ধরো কথার কথা আমি বললাম এটা আসবে -5,0। এই বিন্দুটা আমার কি আসবে, এটা আসবে আমাদের 0,0। এই বিন্দুটা আসবে ধরো হচ্ছে +5,0। অর্থাৎ তুমি যেই বিন্দুই নাও না কেন এক্স অক্ষের উপর, তার কোটির মান সবসময় 0 আসবে। আর ওয়াই অক্ষের উপর আমাদের সবসময় এই ভুজ 0 আসবে। এটা ধরো 0,5, এই হচ্ছে 0,0, আর এটা ধরো 0,-5। তুমি যে কোনো বড় মান নাও উপরে বা যে কোনো বড় মান নাও নিচে, সবসময় ভুজ আমাদের 0 আসবে। এটা কিন্তু মাথায় রাখবো। অর্থাৎ এক্স অক্ষের উপর অবস্থান করলে আমাদের কি হয়, কোটির মান, ওই বিন্দুর কোটির মানটা 0 হবে। তাহলে জি বিন্দুটি বা ভর কেন্দ্রটি, জি বিন্দুটি এক্স অক্ষের উপর অবস্থান করলে কি হবে বলতো, এই বিন্দুটা যে কোটি, এই কোটিটা ডেফিনেটলি 0 আসতে হবে, না হলে তো এক্স অক্ষের উপর অবস্থান করবে না। কোটিটা কত আসছে তোমার দেখো, 2AT1 প্লাস 2AT2 প্লাস 2AT3 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু হচ্ছে 0। বুঝে গেছে? তো এখন দেখো তোমার প্রমাণ হয়ে গেছে অলরেডি, এটা বাকিটা তো বাচ্চাদের কাজ। তুমি দেখো 3 কে পাঠিয়ে দাও, 0 হয়ে যাবে, তাই না? তারপর হচ্ছে দেখো তুমি 2a কমন নিয়ে দেখো, 3 যে পাঠিয়ে দিছো গুণ করে দিছো 0 হয়ে গেছে। তো 2a কমন নিলে কি আসবে বলো তো, T1 প্লাস T2 প্লাস T3 ইকুয়াল টু 0। তারপর দেখো 2a দিয়ে ভাগ দিয়ে দাও, তোমার এটা প্রমাণ হয়ে যাবে। 2a দিয়ে ভাগ দিয়ে দিলে এটা আমাদের কি হয়ে যাবে বলো তো, প্রমাণ হয়ে যাবে যে T1 প্লাস T2 প্লাস T3 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের সেই প্রমাণটা। বুঝতে পারছো? দেখো এই যে এটা, আই হোপ জিনিসটা তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তো এখন দেখো হচ্ছে আমরা আরেকটা প্রবলেম সলভ করব। এই প্রবলেমটা একটু হাস্যকর প্রবলেম আমার কাছে লাগে। কেন লাগে অঙ্কটা সলভ করার পরে তারপর বলবো, ঠিক আছে? আর তোমরা যদি কেউ কেউ চালাক হও তাহলে তারা অবশ্যই বুঝতে পারবে কেন আমি হাস্যকর অঙ্ক বললাম এটাকে। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক a
5,6, বি -3,2, সি হচ্ছে -8, -5। ভালো কথা। এবং ডি বিন্দু বিসি এর মধ্যবিন্দু। আচ্ছা, তাও ভালো কথা। জি বিন্দু, জি দিয়ে কি বোঝায় বলতো? জি দিয়ে ভর কেন্দ্র বোঝাচ্ছে। জি বিন্দু এ বি রেখাংশকে এমন ভাবে অন্তর্বিভক্ত করে যেন এজি ইস টু জিডি 2:1 হয়। জি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। আচ্ছা, তোমরা তাহলে কি করো? স্বাভাবিকভাবে তোমরা আমার মতনই ইনোসেন্ট হবা, আই হোপ, আশা করি। আমি এসব জিনিস এত ভালো বুঝতাম না, এত প্যাচ। তো আমরা কি করতাম, যেহেতু প্রশ্নে দেওয়া থাকে, বা আমি যে কাজটা করতাম, যে প্রশ্নের ডাটা অনুসারে আগে ভিজুয়ালাইজেশন করার চেষ্টা করতাম, যে তিনটা ত্রিভুজ শীর্ষ দেওয়া। আচ্ছা, তো ধরলাম হচ্ছে এই হচ্ছে শীর্ষ, এই কালারটা চেঞ্জ করি। তো ধরলাম হচ্ছে এই হচ্ছে শীর্ষ, তিনটা শীর্ষ দেওয়া। ঠিক আছে, তো একটা হচ্ছে এ 5,6। আচ্ছা, নেক্সট হচ্ছে বি -3,2, আর সি হচ্ছে -8,5। তো এখন বলতেছে যে ডি নামে একটা বিন্দু আছে যেটা বিসি এর মধ্যবিন্দু। এটা যদি বিসি হয়, এর মধ্যবিন্দুটা হচ্ছে এটা ডি। ভালো কথা। এখন বলতেছে যে জি বিন্দু এ বি রেখাংশকে, জি এর ইন্ট্রোডাকশনটা এখানে প্রশ্নে বলে নাই, জি হচ্ছে ভর কেন্দ্র, প্রশ্নে বলা নাই। জি এ বি রেখাংশকে এমন ভাবে অন্তর্বিভক্ত করে যেন এ জি ইস টু জিডি 2:1 হয়। ভর কেন্দ্র যেহেতু, তাহলে আমরা তো জানি মধ্যবিন্দু থেকেই আসবে, অর্থাৎ এই যে এরকম। তো আমাদের এখানে ভর কেন্দ্রটা দেওয়া আছে, যে কোন একটা জায়গায় ভর কেন্দ্রটা হবে এরকম, যে জি। তো এমন ভাবে অন্তর্বিভক্ত করবে এডি রেখাকে, এ বি জি এ বি রেখাংশ নয়, সরি, এখানে একটু প্রশ্নটা ভুল ছিল। এটা হবে এডি রেখাংশকে। ঠিক আছে, এডি রেখাংশকে। ওকে, এডি রেখাংশকে এমন ভাবে অন্তর্বিভক্ত করবে ভর কেন্দ্র যেন এজি আর জিডি অনুপাতটা হয় 2:1, অর্থাৎ এটা 2 আর এটা যেন 1 হয়। বুঝা যাচ্ছে? এটা যেন 2 হয় আর এটা যেন 1 হয়। এখন জি বিন্দুর স্থানাঙ্ক তোমাকে বের করতে হবে। তো স্বাভাবিকভাবে ইনোসেন্ট মাইন্ডে আমাদের যেগুলো মাথায় আসবে, যে ওকে, জি বের করতে হবে, তো আমাকে ডি জানতে হবে। আমাকে কি জানতে হবে? ডি জানতে হবে। তাহলে জানলে এই অন্তর্বিভক্তকরণের কনসেপ্ট দিয়ে আমি জি বের করে ফেলবো। স্বাভাবিক। তো চলো আমরা ডি বের করি। ডি যেহেতু এটা সলিউশন, আমাদের ডি বিসি এর মধ্যবিন্দু হলে বিসি এর যেহেতু মধ্যবিন্দু, তাহলে আমরা কি লিখতে পারি বলতো? ডি এর স্থানাঙ্কটা এইটা আর এই ভুজদ্বয়ের যোগের অর্ধেক, অর্থাৎ -3 যোগে প্লাস মাইনাসে -8 হবে, ডিভাইডেড বাই 2, কমা 2 প্লাস মাইনাসে -5 ডিভাইডেড বাই 2। বা দেখো তো ডি কত আসে? -3 আর -6 মিলে কত হবে? -11 ডিভাইডেড বাই 2। আচ্ছা, এরপরে দেখো 2 - 5 মিলে কত হবে? -3 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তো তুমি এখন ডি বিন্দুটা জেনে ফেলছো, ভালো কথা। তো ডি বিন্দুটা হচ্ছে যে -11/2, -3/2। আচ্ছা, এখন জি যেহেতু এই এডি কে 2:1, মানে যে এজি ইস টু জিডি, এজি ইস টু জিডি এটা 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে আমরা এখন জি বিন্দুর স্থানাঙ্কটা বের করে ফেলতে পারবো, যে জি এডি রেখাকে বা রেখাংশকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। আচ্ছা, যেহেতু অন্তর্বিভক্ত করেই ফেলছে, তাহলে আমরা দেখো জি এর স্থানাঙ্কটা এখন বের করে ফেলতে পারবো কিভাবে? যেহেতু 2:1, আমরা যেহেতু এডি বলতেছি 2:1, তাহলে এই হলো 2, এই হলো +1, এই হলো 2, এই হলো +1। তো উপরে লিখবা 2 + 1, এখানেও লিখবো হচ্ছে 2 + 1।
তো এখানে এখন আমরা যেহেতু আমরা এডি রেখাংশ বলতেছি, এ হচ্ছে শুরুর বিন্দু, ডি হচ্ছে শেষ বিন্দু, তো দ্বিতীয় বিন্দুটার ভুজটা আগে আসবে, অর্থাৎ -11/2। এরপর প্রথম বিন্দুটার ভুজ আসবে অর্থাৎ 5। এরপর দ্বিতীয় বিন্দুটার কোটির বেলাও সেম, দ্বিতীয় বিন্দুর কোটিটা আসবে -3/2। এরপর এটা আসবে কত 6। এখন তুমি এটা ক্যালকুলেট করে দেখো, আমি যদি মুখে বলি 2 আর 2 কাটাকাটি যাবে, উপরে থাকবে শুধু -11 আর 5 কি হবে, যোগ হবে। 5 আর -11 যদি এরকম যোগ বিয়োগ হয়, মানে -11 + 5, তাহলে তুমি পাবো হচ্ছে -6, আর নিচে হচ্ছে 3 ভাগ হবে, তাহলে তুমি পাবো হচ্ছে -2। ঠিক আছে, তাহলে তুমি কি পাবো, -2, বা জি এখানে আসবে হচ্ছে -2। বাকিটা আমরা একটু মুখে মুখে সলভ করার চেষ্টা করি, না পারলে দেখা যাবে 2 আর 2 কাটাকাটি যাবে, উপরে থাকবে হচ্ছে -3, আর এখানে 6 আর 1, এখানে -3 আর এখানে থাকবে 6, তাহলে হচ্ছে শুধু পাবা কি বলতো, -3 আর 6 এর যেহেতু যোগ হবে, তাহলে পাবা শুধু 3। 3 / 3 করলে কত পাবা, ওই যে মানে 2 + 1 মানে 3, তো 3 / 3 করলে তুমি পাবা হচ্ছে 1। তো এটাই দেখো আমাদের ভর কেন্দ্র। শেষ না, জি বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে, শেষ। এটাকে কেন আমি শুরুর দিকে হাস্যকর অঙ্ক বসলাম জানো, এত প্যারা নেওয়ার তো কিছু নাই, এত প্যারা নেওয়ার কিছু নাই। জি তোমার ভর কেন্দ্র, প্রশ্নে বলে নাই যে জি জি তোমার ভর কেন্দ্র, জি পরিচয় দেয় নাই, জি তোমার ভর কেন্দ্র, জি বিন্দুটাই ভর কেন্দ্র। তুমি আরো শিওর যে জি ভর কেন্দ্র কেন জানো, কারণ ডি মধ্যবিন্দু, তাহলে এ ডি মানে কি, ডি যেহেতু বিসি এর মধ্যবিন্দু, ডি যেহেতু বিসি এর মধ্যবিন্দু, তাহলে এডি হচ্ছে মধ্যমা, আর জি বিন্দুটা এই এডি মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করে। একমাত্র ভর কেন্দ্রই মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করে। তার মানে তুমি এখন মানে ডেফিনেটলি শিওর যে জি তোমার ত্রিভুজটার ভর কেন্দ্র। তাহলে ভর কেন্দ্র যেহেতু, তোমার এত কষ্ট করার কি ছিল, তুমি তো 3টা শীর্ষ জানোই, তাহলে 3টা শীর্ষকে কি করবা বলো তো, যোগ করে 3 দিয়ে ভাগ দিয়ে দিলেই তো অঙ্ক শেষ ছিল। শীর্ষ 3টা কি কি ছিল, এই যে এ বি সি, 5 -3 -8, দেখো 5 -3 -8, এরপর এই দেখো কোটি কি কি ছিল, 6 2 -5, তাহলে 6 2 কি ছিল, 6 2 -5, হ্যাঁ 6 2 -5, দেখো অ্যান্সার শেষ। 5 থেকে 3 বাদ দাও, কত হবে বলো তো, -2, সরি 5 থেকে 3 বাদ দাও, কত হবে বলো তো, 2। 2 - 8 মানে কত বলো তো, -6, -6 / 3 মানে কত, -6 / 3 মানে হচ্ছে -2। 6 আর 2 যোগ হয়ে কত হবে, 8। 8 থেকে 5 গেলে কত হবে, 3 / 3 করলে কত হবে, 1। শেষ। এক লাইনের অঙ্ক ছিল, এই যে কত আসে, -2, 1, এখনো দেখো -2, 1, বুঝে গেছে। এই কারণে বলছিলাম এটা একটা হাস্যকর ম্যাথ, যে বুঝতে পারবে সে এভাবে করবা, এক লাইনে করবা, কোনো সমস্যা নাই। এখানে বলে দিবা, বাট আগে থেকে বলে দিবা যে জি কি হয় বলতো, এবিসি ত্রিভুজের মধ্যমা, এটা তোমাকে বলে দিতে হবে। আবার কেন তুমি বলতে পারবে এটা মধ্যমা, কারণ হচ্ছে বি যেহেতু মধ্যবিন্দু বিসি এর, ডি যেহেতু বিসি এর মধ্যবিন্দু, এই যে এটা ডি বিসি এর মধ্যবিন্দু, তাহলে এই ডি রেখাংশ অবশ্যই মধ্যমা। আর মধ্যমাকে একমাত্র ভর কেন্দ্র 2:1 অনুপাতে, যে প্রশ্ন দেওয়া 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করে, এটা বলে দেন তুমি এই এক লাইন অঙ্ক করলে তোমার অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তো এখন আমরা পরবর্তী আরেকটা অঙ্ক করব, এটা রুয়েটের 4-5 সেশনের একটা প্রশ্ন, যে এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে, তার মানে তোমাকে সোজা ভাষায় 3টা শীর্ষ দেওয়া একটা ত্রিভুজের, এবং ওই ত্রিভুজের ভর কেন্দ্র জি হলে, এটা দেওয়া নাই বাট তুমি বের করতে পারো। এখন বলছে জিবিসি ত্রিভুজ, দেখো একটু আগে ছিল এবিসি ত্রিভুজ, এখন হয়ে গেছে জিবিসি ত্রিভুজ। জিবিসি ত্রিভুজের জিডি মধ্যমা দৈর্ঘ্য নির্ণয় করো। তো এগুলো হলে তোমরা একটা কি করবা বলো তো, একটা ত্রিভুজ এমনি ইমাজিন করবা, ইমাজিন করে একটু চিন্তা ভাবনা করবা। তো ধরো এরকম ভাবে একটা ত্রিভুজ দেওয়া, হ্যাঁ, তো ধরো হচ্ছে এটা হচ্ছে আমাদের 10 এবিসি ত্রিভুজ, তো তাহলে এটা শুরুটাই হচ্ছে প্রথম এ, 10, 20 এ, এটা ধরো হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে 20, 30, 20, 30, আর এটা হচ্ছে তোমাদের সি, এটা হচ্ছে 30, 10, বুঝা গেছে, 30, 10। ওকে, এখন ওই ত্রিভুজের ভর কেন্দ্র জি হলে, ভর কেন্দ্র জি আমরা জানি ভর কেন্দ্র কিভাবে কিভাবে বের করতে হয়।
এই যে মাঝখান থেকে এখানে কানেক্ট করে দেবো, তাই তো। আর আরেকটা যদি আমরা চিন্তা করি যে কোথায়, এই যে এখান থেকে এটা কানেক্ট করে দেবো, আর আরেকটা হচ্ছে এই মাঝখান থেকে এই যে শীর্ষ কানেক্ট করে দেবো। তাহলে এইটাই হচ্ছে আমাদের ভরকেন্দ্র জি। এখন বলা হচ্ছে জিবিসি ত্রিভুজের, জিবিসি ত্রিভুজ কোনটা বলো তো? জিবিসি এই ত্রিভুজটার কথা বলা হচ্ছে। জিবিসি ত্রিভুজের জিডি মধ্যমার দৈর্ঘ্য, তার মানে এখানে ডি ইন্ট্রোডাকশনটা দিছিল না, তাহলে আমরা ধরে নিচ্ছি যে মধ্যমা যেহেতু বলতেছে জিডি মধ্যমা, তাহলে এই যে এইটা ছিল আমাদের একটা ডি বিন্দু, যেটা হচ্ছে অবশ্যই যেহেতু ভরকেন্দ্র যেহেতু মধ্যমার কানেকশন, তাহলে মধ্যমার একটা বিন্দু, তার মানে বিসি এর মধ্যবিন্দুটাই। তাহলে ডি দেখো এই এবিসি ত্রিভুজের বিসি এর মধ্যবিন্দু, আবার এই ছোট যে গোলাপি যে ত্রিভুজটা আঁকলাম ওইটার যে বিসি বাহু তারও মধ্যবিন্দু, ঠিক আছে। তো এখন এই জিডি মধ্যমার দৈর্ঘ্য নির্ণয় করো, তার মানে এই এই লেন্থটুকু তোমাকে বের করতে হবে, এই দৈর্ঘ্যটুকু তোমাকে বের করতে হবে। এখন দৈর্ঘ্য বের করার সব থেকে ভালো উপায় হচ্ছে দুইটা বিন্দু তুমি যদি জানো, তাহলে ওই সেই বাচ্চা খেলার 9-10 যেই স্থানাঙ্ক জ্যামিতি থেকে শিখে আসো, এমনি আমরা 3.1 থেকে শুরু করছিলাম যে দুইটা বিন্দু মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করতে হয়, তো সেই সূত্র দিয়ে তুমি বের করে ফেলতে পারবা। তো জি বের করা তো ব্যাপার না, তিনটা শীর্ষ যেহেতু জানো ত্রিভুজ এবিসি এর, জি বের করা কোনো ব্যাপার না, ডি বিন্দু বের করো কোনো ব্যাপার না। তো চলো আমরা বের করে ফেলি, তাই না? যদি আমরা সলিউশন শুরু করি যে যে ভরকেন্দ্র জি, এটা কি আসবে বলো? এটা এটা এটার যোগফল 10, মানে উল্টা হয়ে যায়, এবিসি 10 20 30 ডিভাইডেড বাই 3, এরপর 20 30 10 20 30 10 ডিভাইডেড বাই 3, বা এটা কত আসে দেখো, 10 আর 20 মিলে 30, 30 আর 30 মিলে কত 60, 60 ডিভাইডেড বাই 3 কত হবে 20। আচ্ছা আবার দেখো 20 আর 30 মিলে 50, 50 আর 10 মিলে 60, 60 যদি 3 দিয়ে ভাগ দিই তাহলে পাবো হচ্ছে 20। তার মানে আমরা ভরকেন্দ্রটা বের করে ফেলছি জি। এখন ডি, আমাদের যেহেতু জিডি মধ্যমান দৈর্ঘ্য লাগবে, ডিটা বের করতে পারলেই হয়ে যায়। তো এখন দেখো ডি বিসি এর মধ্যবিন্দু হলে ডি বিসি এর মধ্যবিন্দু হলে ডি বিন্দুর স্থানাঙ্কটা আমাদের কি আসবে বলো? এই যে x2 x1 মানে x1 x2 যোগফল করে দেবা 30 20 বা 20 30 যোগফল ডিভাইডেড বাই 2 কমা 30 10 প্লাস মানে যোগ হয় ডিভাইডেড বাই 2, বা ডি কত আসে দেখো, ডি কত আসে 20 আর 30 মিলে কত হয় 50, 50 ডিভাইডেড বাই 2 কত হবে বলো 25, এরপর 30 আর 10 মিলে কত হবে 40, 40 ডিভাইডেড বাই 2 এটা কত হবে বলো তো 20। তো এখন দেখো তুমি জি আর ডি দুইটা বিন্দু জানো, জি আর ডি দুইটা বিন্দু জানো, তাহলে এই মধ্যবর্তী দূরত্ব বের করতে পারবে না? তোমাদের শুরুর দিকে একদম দেখো প্রথম ক্লাসে শিখেছিলাম যে দুইটা বিন্দুর কোটি যদি সেম হয়ে যায় তাহলে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হবে কি ভুজদ্বয়ের অন্তর, এটাও 20 এটাও 20, তাহলে অ্যান্সার 5 আসবে, এটা তো অঙ্ক করার কিছুই নেই। আর যদি দুইটা বিন্দুর ভুজ একই থাকে, দুইটা বিন্দুর ভুজ যদি একই হয়ে যায় তাহলে ওদের মধ্যবর্তী দূরত্ব হবে কোটিদ্বয়ের অন্তর। তোমার যদি এগুলো ভুলেও থাকো, তুমি যদি এগুলো ভুলেও যাও, তাহলে এই যে জিডি মধ্যবর্তী দূরত্ব তোমরা যে বের করবা, যে জিডি এর দূরত্ব কি হবে বলতো রুট ওভার ওই যে x2 x1, রুট ওভার x2 x1 মানে হচ্ছে ধরো ওই যে জি আর ডি, ধরো 25 আর 20 ইয়া নিবা, বিয়োগ নিবা 25 20 হোল স্কয়ার প্লাস কোটিতে দুইটা সিস্টেম 20 20 হোল স্কয়ার, এভাবে করে দেখবা কি आंसर পাবা। এটা তো 0 বাদ, এখান থেকে পাবো হচ্ছে 5 স্কয়ার, তাহলে आंसर পাবো হচ্ছে 5 একক। বুঝা গেছে? বাট এগুলো না করে ডাইরেক্ট লিখে দিলেই হবে যে মধ্যবর্তী দূরত্ব হবে 5। কি হয় বুঝলা, যে কোটিদ্বয়ের অন্তর, কোটিদ্বয় সেম হওয়ার কারণে ভুজদ্বয়ের অন্তরটাই হচ্ছে কি বলতো মধ্যবর্তী দূরত্ব। সহজ সহজ অঙ্ক করতেছি আজকে, তাই না? সহজ সহজ অঙ্ক করতেছি। তো চলো এই অঙ্কটা দেখো, বইটার অঙ্ক 17-18 সেশন। এখানে বলা হচ্ছে যে এবিসি বিন্দু তিনটি একটা বৃত্তের উপর অবস্থিত,
তোমরা এখন বলতেছো ভাইয়া সরলরেখা অঙ্ক করতেছি, বৃত্ত তো পরের চ্যাপ্টার 4 নাম্বার, বৃত্তর অঙ্ক এখন কি আনা মানে আনার কি দরকার? এটা এই কনসেপ্ট দিয়ে করা যায়, এই কনসেপ্ট দিয়ে অঙ্কটা করে ফেলা যায়, বুঝে গেছো? ইভেন তোমরা বৃত্ততেও শিখবা যে 3 বিন্দুগামী বৃত্তের সমীকরণ, মানে বৃত্ত যদি 3টা বিন্দু দেওয়া যায় তাহলে তার সমীকরণ থেকে কিভাবে কেন্দ্র বের করা যায় ওইটা তোমরা শিখবা। এটা বৃত্তের কনসেপ্ট, বৃত্তে এখন সরলরেখার কনসেপ্ট শিখতেছি, সরলরেখাটাই শিখি। হ্যাঁ, তো এখানে হচ্ছে এ বি সি 3টা বৃত্ত একটা বৃত্তের উপর অবস্থিত, অর্থাৎ আমাদের এখন একটা বৃত্ত লাগবে। কি লাগবে? একটা সরি আমাদের এখন একটা বৃত্ত লাগবে। ঠিক আছে, এখন 3টা বিন্দু যে এ, ধরো এটা হচ্ছে 5, আমি যদি অন্য কালি দিয়ে দেখাই, এটা হচ্ছে এ 5,3, আর একটা বিন্দু ধরো হচ্ছে -2,0, আর আরেকটা বিন্দু হচ্ছে সি 1,1। এই 3টা বিন্দু বৃত্তের উপর অবস্থান করে। এখন বৃত্তের কেন্দ্র আর এবিসি ত্রিভুজের ভার কেন্দ্র বের করতে হবে, অর্থাৎ তোমার এবিসি নামে একটা ত্রিভুজ যে হবে ওই ত্রিভুজটারও কি করতে হবে বলতো? ভার কেন্দ্র বের করতে, ভর কেন্দ্র বের করতে হবে। এখন তোমরা তো 3টা শীর্ষ জানো, ভর কেন্দ্র বের করা আমার কোনো ঝামেলার হবে না, ওইটা বের করে ফেলা যাবে। তো আমরা এখন কি করব বলতো? আমরা ফার্স্টে বৃত্তের কেন্দ্র, ওই যে বলছি না বৃত্তের কেন্দ্র আর ভর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব লাগবে, তো 2টা বিন্দু তো জানতে হবে। তো আমরা ধরলাম যে বৃত্তের কেন্দ্রটা একদম এখানে মাঝখানে, ও যেটা কত ধরো, তো আমরা ধরলাম হচ্ছে x1 আর y1। ঠিক আছে, তো বৃত্তের কেন্দ্র, এই কালিটার লেখা কি ভালো হয় না খারাপ হয়? বৃত্তের কেন্দ্র x1, y1 হলে, চলো এখন আমরা দেখি তাহলে আমরা কি বলতে পারি। দেখো তো, আমরা বলতে পারি যে এই দেখো, এই ও থেকে যে এ বি যে দূরত্ব, ও থেকে যে এ দূরত্বটা এবং ও থেকে বি দূরত্বটা কি হবে বলতো? সেম হবে। ব্যাসার্ধ না, ব্যাসার্ধ দুটো আমার কি আসবে বলতো? সেম আসবে। তো আমরা বলতে পারি যে ও এ ইকুয়াল টু হবে হচ্ছে ও বি, এটা আমরা বলতে পারি। তো চলো আমরা ও এ বের করি। ও এ বলতে কি এই বিন্দু আর এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, তো ওইটা x1 আর 5 থেকে বিয়োগ যাবে, তাহলে x1 - 5 হোল স্কয়ার প্লাস y1 - 3 হোল স্কয়ার ইকুয়াল টু কি আসবে বলতো? OB। চলো OB বের করে ফেলি, রুট ওভার x1 + 2 হোল স্কয়ার প্লাস y1 - 0, তো না লিখলেও চলে, তাও লিখলাম। তো এখন তুমি যদি তাকাই দেখো এই সমীকরণ, এটা একটা সমীকরণ না, বাম ইকুয়াল চিহ্ন আছে, ডান বাম আছে। এই সমীকরণটাতে তোমার কাছে কিন্তু 2টা আননোন, মানে 2টা এমন জিনিস আছে যার মান তুমি জানো না, x1 আর y1। আমাদের একটা সমীকরণে একটা অজানা মান থাকলে আমরা ওইটা মান বের করতে পারি, আর আমাদের কাছে যদি এমন সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায় যে যেখানে 2টা অজানা মান, তাহলে আমাদের যেভাবেই হোক মান বের করার জন্য আমাদের 2টা সমীকরণ লাগবেই, 2টা ভিন্ন সমীকরণ কিন্তু লাগবে। আগে আমরা এই সমীকরণটাকে একটু সলভ করি। রুট আমরা উঠানোর জন্য কি করব বলতো? বাম ডান দুই পক্ষে আমরা বর্গ করে দেব। বর্গ করে আমি যদি একটু ডিরেক্ট লিখি, রুট উঠে গেছে, ঠিক আছে, বর্গ করে এখন এই বর্গের সূত্র ভাঙাচ্ছি। এটা হবে x1 স্কয়ার মাইনাস, এটা হবে 10x1, আর এটা হবে কত বলতো? 25। এখানে কি আসবে বলতো? y1 স্কয়ার মাইনাস 6y1, এটা কত আসবে বলতো? 9 ইকুয়াল টু কত আসে দেখো, ইকুয়াল টু এখানে যদি আমি বর্গের সূত্র ভাঙি, x1 স্কয়ার প্লাস 4x1 প্লাস 4 প্লাস এইটা কি আসবে বলতো? এটা আসবে শুধু y1 স্কয়ার, যেহেতু 0 তো বিয়োগ যাচ্ছে, লেখার তো দরকার নেই। তো এখান থেকে দেখো কিছু জিনিস আমরা ভ্যানিশ করতে পারবো। কিরকম ভ্যানিশ? এখানে আছে x1 স্কয়ার, এখানেও আছে x1 স্কয়ার, দুইটাই যোগ, কাটাকাটি শেষ। আবার দেখো এখানে আছে y1 স্কয়ার, আবার তোমার এখানেও আছে y1 স্কয়ার, শেষ। তো এখন এই -10x1 আর ওই 4x1 আমরা তাহলে লিখতে পারি কি বলতো? আমরা লিখতে পারি যে 14x1, ধরো যে এইটা ওই পাশে চলে গেছে, যোগ হয়ে গেল 14x1, আর ঠিক একইভাবে 6y1 ওই পাশে যোগ হয়ে এটা কত আসবে বলতো?
শুধু আসবে +6y1 ইকুয়াল টু, সব কনস্ট্যান্ট আমরা একপাশে পাঠিয়ে দিই, এখানে তো 25 আছে আর 9 মিলে কত হবে 36, আর -4 যখন মানে 4 টাই পাশে যখন মাইনাস হয়ে যাবে, তোমরা যেভাবে করো আমি একটু এক লাইন স্কিপ করে করতেছি। তো 25 আর 9 মিলে, সরি 36 না, তো 25 আর 9 মিলে কত হবে বলো তো 34, 34, 34 থেকে যখন 4 যাবে তখন হয়ে যাবে কত বলো তো 30। তো দেখো এটা হচ্ছে আমাদের একটা সমীকরণ যেখানে x আর y মানে x1 আর y1 টাই তোমার অজানা মান। এখন তোমার আরেকটা সমীকরণ লাগবে। কিভাবে তুমি আরেকটা সমীকরণ বের করো? ধরো এই যে একটু আগে ও এ ইকুয়াল টু ও বি লিখলা, এখান থেকে তুমি এরকম সমীকরণ পেলা। এখন তুমি ও এ ইকুয়াল টু কি লিখতে পারো বলো তো? আবার এই ও সি লিখতে পারো। ও এ ইকুয়াল টু কি লিখতে পারো? ও সি। ওইখান থেকে তুমি আরেকটা সমীকরণ পাবা। ঠিক আছে, তো যেই কথা সেই কাজ। চলো আমরা কি লিখি বলো তো? আবার আবার ও এ ইকুয়াল টু হচ্ছে ও সি। ও এ আমাদের কত আসবে বলো? ও এ কিন্তু আমরা অলরেডি একটা কাজ করছি, ও এর কাজটা এরকম। আচ্ছা তাও আর কি উঠাই, যে ও এ আসবে x1 আর 5 3 রুট ওভার x1 মাইনাস 5 হোল স্কোয়ার y1 মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু ও সিটা কত আসে দেখো? ও সি এটা আছে 1 1, তাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে x1 মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস 1 হোল স্কোয়ার, এটা হোল স্কোয়ার। হ্যাঁ আচ্ছা, তো এখন আমরা স্কোয়ার উঠে দেবো। স্কোয়ার উঠে দিলে এখানে যা হয়, এখানে আসবে x1 স্কোয়ার মাইনাস 10 x1 প্লাস 25। স্কোয়ার উঠানোর পরে ওই ভেতরের বর্গটা করতেছি, এখানে আসবে কি বলতো? y1 স্কোয়ার মাইনাস 6y1 প্লাস 9 ইকুয়াল টু, এটা কি বলতো? ইকুয়াল টু, এখানে লেখা যাবে কি বলতো? x1 স্কোয়ার মাইনাস 2x1 প্লাস 1, আর এটা লেখা যাবে y1 স্কোয়ার মাইনাস 2y1 প্লাস 1। ঠিক আছে, তো এখন এখান থেকে কি কি কাটাকাটি করা যায় চলো আমরা কাটাকাটি করি। এই হচ্ছে x1 স্কোয়ার কাটাকাটি ভ্যানিশ, এই হচ্ছে y1 স্কোয়ার আর এই y1 স্কোয়ার এটাও ভ্যানিশ। তো চলো এখন আমরা x1 কি লিখি? এইটা এই পাশে যে প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে গেলে আমরা কি লিখতে পারি বলো তো? 8x1 আর এই মাইনাস 6y1টা যদি এই পাশে চলে যায় প্লাস হয়ে যাবে, তাহলে লেখা যাবে হচ্ছে প্লাস 4y1, আর কনস্ট্যান্ট গুলো এই পাশে নিয়ে আসবো। তো এখানে 25 আর 9 মিলে কত হবে আমাদের দেশে? 34, আর এই 1 1 তো 2, তো এই 2 যদি বিয়োগ হয়ে যায় তাহলে হয়ে যাবে কত? 32। আচ্ছা আগেরটা কি কিছু দিয়ে ভাগ যাচ্ছিল? 14 6 30। হ্যাঁ এটা 1 না লিখে আমরা কি একটু ভাগ দিয়ে লিখতে পারতাম না এক নম্বরটাকে? এটাকে এটাকে এখন এভাবে লিখি, তাহলে আমরা ফাইনালি কত দিয়ে ভাগ লিখতে পারি? সবাইকে 2 দিয়ে ভাগ দিলে এটা আসবে 7x1, আর এটা আসবে হচ্ছে 2 দিয়ে যেহেতু ভাগ দিচ্ছি এটা হচ্ছে 15 হয়ে যাবে। এই হচ্ছে 1 নং। আর 2 নংটাকে এখন আমরা কি লিখতে পারি? সুতরাং কি দিয়ে ভাগ দেয়? 4 দিয়ে ভাগ চলে যায়, তাহলে এটা হয়ে যাবে 2x1 প্লাস y1 হয়ে যাবে 8, এই হলো 2, এইটা হয়ে যাবে 2। বুঝা গেছে? এখন আমরা 1 আর 2 নং সমীকরণটা কি করব? সমাধান করলেই হয়ে যাবে। আচ্ছা তো এটা তোমরা সমাধান করলে কি পাবো বলো তো? 1 ও 2 সমাধান করে এটা সমাধান করলে পাবা x1 ইকুয়াল টু হচ্ছে -9, y1 ইকুয়াল টু হচ্ছে 26। আমরা হচ্ছে বৃত্তের এই কেন্দ্রটা বের করে ফেলছি। বুঝতে পারছো? এরকম যদি 3টা বিন্দু বৃত্তের উপর অবস্থান করে বৃত্তের কেন্দ্র বের করতে পারবা না? জাস্ট কি করবা, যে কোনো 2টা বিন্দু ইকুয়াল হবে, এরপর কি আরেকটা নিয়ে আরেকটা ইকুয়াল ধরে সমীকরণ বের করবা, সমাধান করবা, তোমার মধ্যবর্তী কেন্দ্রটা বের হয়ে যাবে। এখন বলা হচ্ছে কি এবিসি এর আবার ভর কেন্দ্র, ওই যে কেন্দ্র আর ভর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। এখন ভর কেন্দ্র তো বের করা আমাদের কোনো ব্যাপার না, তাই না? আমরা একটু এখানে আরেকটা নেই, ভর কেন্দ্র কিন্তু বের করা কিন্তু কোনো ব্যাপার না। যে ভর কেন্দ্র জি, এটা কি আসবে বলো তো?
3 দিয়ে ভাগ যাবে, কি কি 3 দিয়ে ভাগ যাবে? এই যে 5 - 2 1, 5 - 2 1, আর ওইটা কি কোটিগুলা কি 3 0 1। তাহলে দেখো 5 থেকে 2 গেলে কত হবে? 3, 3 আর 1 মিলে কত হবে? 4, তাহলে এটা আসবে 4/3। আর এটা কত আসবে বলো তো? এটা আসবে 4/3, 4/3। সুতরাং এখন দেখো এই ওজি বের করতে পারবে না, ওজিটাই কি বলতো? ও তো কেন্দ্র, জি হচ্ছে ভর কেন্দ্র। তো এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তোমরা বের করবা, এটা কিন্তু আমি এখন আর করে দেব না। আই হোপ তোমরা জিনিসগুলো বুঝতে পারছো। আচ্ছা, তো ভর কেন্দ্রের কনসেপ্টটা আমাদের মোটামুটি শেষ। ভর কেন্দ্রের কনসেপ্টটা মোটামুটি শেষ হওয়ার পরে এখন দেখো আমরা কিছু মজার অঙ্ক করব। এই অঙ্কগুলা করলে মজাই পাবা। এই মধ্যবিন্দুর হ্যান ত্যান হাবিজাবি দিয়ে থাকবে, কিরকম তোমার প্রশ্ন করলে বুঝতে পারবা। এখানে বলা হচ্ছে যে এবিসিডি, এবিসিডি ত্রিভুজ না, এখন কিন্তু বর্গ হয়ে গেছে। বর্গক্ষেত্রের 3টা শীর্ষবিন্দু কি কি আছে বলা হয়েছে? বর্গক্ষেত্রের 3টা শীর্ষবিন্দু দেওয়া, 4টার মধ্যে 3টা দেওয়া, চতুর্থ শীর্ষবিন্দু ডি স্থানাঙ্ক এবং ক্ষেত্রফল বের করো। এই জিনিসগুলো খুবই মজার। কিরকম মজার? তো এটা তোমার কাছে শেপটা কি? বর্গ। তো একটা বর্গ নেই আমরা, ঠিক আছে? আমরা এরকম একটা বর্গ নেই। দেখো 4 বাহু সমান যার সেটাই তো আমার বর্গ। তো এর একটা শীর্ষ এ ধরো হচ্ছে 8,8, ধরো না, এটা প্রশ্নই দেওয়া। আর একটা বি, এটা আসবে 9,-5। সি, এটা আসবে -4,-6। এই যে ডি, এটাই তুমি জানো না, এটাই তোমাকে বের করতে হবে। এটা বের করা কিন্তু একদমই কঠিন কিছু না, একদমই সহজ। কিরকম সহজ জানো? তোমাকে অনেক কিছু এরকম মুখে তুলে দেওয়া। কিরকম? এটা দেখো, এটা কি? বর্গের কর্ণ। আবার এটাও কি বলতো? বর্গের কর্ণ। বর্গের কর্ণদ্বয় কিন্তু কি হবে বলতো? সেম হবে। কর্ণদ্বয় যদি সেম না হয় ওইটা কিন্তু আর বর্গ থাকবে না, রম্বস হয়ে যাবে। 4 বাহু সেম থাকলে ওটা রম্বস হয়ে যাবে। তো এখন এই ডি কিভাবে বের করবা? ফার্স্ট অফ অল দেখো, বর্গ যেহেতু, বর্গের কর্ণদ্বয় যেহেতু দুইটাই সমান, তো এই যে এটা দেখো, এটা কি ওদের কর্ণদ্বয়ের ছেদবিন্দু, এটা কি ও কর্ণদ্বয়ের ছেদবিন্দু। দেখো এইটুকু যতটুকু, এটুকু ততটুকুই হবে। সমান সমান ভাবে কর্ণদ্বয় ছেদ করে, বুঝতে পারছো? বর্গের কর্ণদ্বয় সমান সমান ভাবে ছেদ করে। যদি রম্বস হইতো, যদি রম্বস হইতো, দেখো এরকম, এটা দেখো, এটা রম্বস না? রম্বসের ক্ষেত্রেও তোমার কিন্তু এই কাহিনীটাই হবে। কিরকম? দেখো এটা কি ওদের ছেদবিন্দু, এইখানে যতটুকু, আমি যদি অন্য কালি দিয়ে দেখাই, এইখানে যতটুকু এখানেও ঠিক ততটুকু, আবার এখানেও যতটুকু এখানেও ঠিক ততটুকু, অর্থাৎ সেম সেম অনুপাত, সমান সমান অনুপাতে 1:1 অনুপাতে বিভক্ত করে। বুঝা গেছে? অর্থাৎ এই যে যে ছেদবিন্দুটা সেটা হবে কি বলতো? এই কর্ণের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু, মধ্যবিন্দু। কর্ণদ্বয়ের কি হবে? মধ্যবিন্দু। বুঝা গেছে? আচ্ছা, তো আমাদের ছেদবিন্দু কি হয় বলতো? কর্ণদ্বয়ের একদম মধ্যবিন্দু। তাহলে আমাকে বলো ও বিন্দুটা তুমি বের করতে পারবা? এই ও বিন্দুটা বের করা কিন্তু কোনো ব্যাপার না, কারণ এই যে এ আর সি অলরেডি জানো। তাহলে এইটা হবে ডেফিনেটলি, ও বিন্দুটা হবে হচ্ছে আমাদের কি হবে? এই 8, আর এই যে 4 প্লাসে তো বাট -2 হবে, ওই যে ভুজদ্বয়ের যোগফল ডিভাইডেড বাই 2। আর কোটি হবে কি? কোটিদ্বয়ের যোগফল ডিভাইডেড বাই 2, অর্থাৎ 8 - 6 ডিভাইডেড বাই 2। তাহলে দেখো আমাদের এই কেন্দ্রটা কি আসে, আমি সংক্ষেপে করলাম, ঠিক আছে? এই এদের ছেদবিন্দুটা, কেন্দ্র না সরি, ছেদবিন্দুটা আসবে 8 থেকে 4 গেলে 4, 4 ডিভাইডেড বাই 2 করলে আসবে হচ্ছে 2। আর 8 থেকে 6 গেলে হবে 2, 2 ডিভাইডেড বাই 2 করলে হয়ে যাবে 1। তুমি অলরেডি দেখো এটা জানো, তার মানে এটা লিখতে হবে না। তুমি অলরেডি এটা জানো যে এটা হচ্ছে 2,1। তুমি যদি পরীক্ষা হলো বাংলায় লেখো, লিখবা যে ও হচ্ছে ছেদবিন্দু কর্ণদ্বয়ের। কর্ণদ্বয়ের ছেদবিন্দু কি হবে বলতো? এই কর্ণদ্বয়ের মধ্যবিন্দু হবে।
যে কোনো কর্ণের কি হবে মধ্যবিন্দু। রম্বসের ক্ষেত্রেও সেম, সামান্তরিকের ক্ষেত্রেও সেম, আয়তক্ষেত্রের ক্ষেত্রেও সেম হবে। তোমরা চিত্রকে দেখবা, ঠিক আছে। এখন তুমি যেহেতু এটা জানো, তুমি ডি বিন্দুটা তো জানো না, তাই না? ডি বিন্দুটাকে ধরে নাও এটা হচ্ছে কি বলতো, আলফা বিটা বা x1 y1, যেটা ইচ্ছা ধরতে মন চায় ধরো, যেটা ইচ্ছা ধরতে মন চায় ধরো, x1, y1। তাহলে যেহেতু এটা মধ্যবিন্দু 2, তাহলে দেখো এই 2 তোমার কিভাবে আসছে, 2 আসছে এই x1 প্লাস 9 ডিভাইডেড বাই 2। এইটাই কি এই 2 এর মানটা না? এই যে ধরো যে তুমি x1 এর মানটা জানতা, x1, আর এটা তো 9, তাহলে এই মধ্যবিন্দু কিভাবে বের করতে, আবার এই 9 আর x1 যোগ করে ডিভাইডেড বাই 2 করে তো ভুজ পেতা, আর এই y1 আর -5 যোগ করে ডিভাইডেড বাই 2 করে 1 পেতা। এইখান থেকে দেখো x1 এর মানটা বের হয়ে যাবে। তাহলে এখান থেকে তুমি দেখো x1 এর মান কি লিখতে পারো, আমি যদি একটু ডিরেক্ট বলি, 2 2 4 হবে, আর 9 যদি বিয়োগ হয়ে যায়, 4 থেকে 9 বিয়োগ গেলে কত হবে বলো তো? 4 থেকে যদি 9 বিয়োগ হয়ে যায় তাহলে আমাদের কত আসবে বলো তো? -5 না? -5। ঠিক একইভাবে এই y1 -5 ডিভাইডেড বাই 2, y1 -5 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু আসবে হচ্ছে 1। এখান থেকে y1 এর মানটা কি আসবে, এই হলো 2, আর এই যোগ হয়ে কত যাবে, 7 হয়ে যাবে। y1 কি আসবে বলো তো? 7। তার মানে দেখো এই যে এই স্থানাঙ্কটা বের হয়ে গেছে, এই স্থানাঙ্কটা কি, -5,7। আচ্ছা আমি ভুলে গেছিলাম, এখানে আরেকটা প্রশ্ন ছিল যে ক্ষেত্রফল নির্ণয় করো। এটা কি করে দিতে হবে? বর্গের ক্ষেত্রফল বের করা শিখিয়ে দিতে হবে। একটা বর্গের ক্ষেত্রফল কি, যে কোনো আয়তর শেপের ক্ষেত্রফল কি হয়, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। বর্গের তো 4টা বাহুই সমান, তো দৈর্ঘ্য প্রস্থ তো সব সমান, তো দৈর্ঘ্য ইনটু দৈর্ঘ্য অথবা প্রস্থ ইনটু প্রস্থ যাই করো না কেন, মেন কথা হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য যদি হয় a, তাহলে বর্গের ক্ষেত্রফল হবে a স্কয়ার। তুমি যে কোনো দুইটা বিন্দু নাও, দুইটা বিন্দু নিয়ে কি বলতো a বের করতে পারবে না, এই a বের করে ফেলতে পারবে না, যে বর্গের একটি বাহুর দৈর্ঘ্য a বের করে ফেলতে পারবে না দুইটা বিন্দুর ইয়া থেকে, দেন ওইখান থেকে কি বলতো ক্ষেত্রফল বের করবা। ক্ষেত্রফল কি আসবে বলতো, a স্কয়ার। এত এত কিন্তু করে দিব না, এগুলা করে দেওয়া যায় না, নিষেধ। দেখো আজকের ক্লাসের শেষ অঙ্ক। এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে কোন সামান্তরিকের একটা কোণের প্রান্তবিন্দু দুটির স্থানাঙ্ক হচ্ছে 3, -4। সামান্তরিক বলা কিন্তু এখন, ঠিক আছে। তার মানে আমাদের সামান্তরিক দেখতে কেমন হবে, এমন না? তা আমাদের এই সামান্তরিকের একটা কর্ণের প্রান্তবিন্দু দুটির কর্ণ যেহেতু বলছে, আমাদের কর্ণ হইতে পারে এটাও বলতে পারতো, আবার এটাও বলতে পারতো, বাট যে কোনো একটা কর্ণের কি দেওয়া বলতো, দুইটা প্রান্তবিন্দুর স্থানাঙ্ক দেওয়া। তো আমরা ধরলাম যে ধরো এটাই দেওয়া, এটা হচ্ছে কত বলতো 3, -4। আচ্ছা সামান্তরিকের কিন্তু বর্গের ক্ষেত্রে দুইটা কোণই সমান, সামান্তরিকের ক্ষেত্রে একটা কোণ বড় একটা কোণ ছোট, যেমন দেখো এটা বড় এটা ছোট। প্রশ্ন তো বলে নাই যে কোন কোণের, বড় কোণের না ছোট কোণের, তো এটা তোমার মর্জি, তোমার ইচ্ছা, ঠিক আছে। 3, -4 আর এটা হচ্ছে -6,5। এখন বলা হচ্ছে তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। অর্থাৎ দেখো এই যে কর্ণের যে প্রান্তবিন্দু দুইটা দেওয়া অলরেডি, এটা অলরেডি কিন্তু সামান্তরিকটা দুইটা শীর্ষ, এটা অলরেডি সামান্তরিকের দুইটা শীর্ষবিন্দু। এখন বাকি আছে দুইটা, 3 নাম্বারটা যে কোনো একটা দেখো, তৃতীয় শীর্ষ স্থানাঙ্ক হবে 2, -2, -1। তো এই দুইটার মধ্যে তোমার যেটা ইচ্ছা বসাইতে মন চায় বসাও। এখন বসে চতুর্থ শীর্ষ স্থানাঙ্ক বের করো। দেখো কতবার আসছে, তাই না? এই স্থানাঙ্কটা বের করতে হবে। তো তুমি নামকরণ করতে পারো, এটা a, ধরো এটা b, এটা c। কর্ণ ac ছিল, এটা b। এখন তোমাকে এই d বের করতে হবে। দেখো শর্টকাটে করি, ঠিক আছে। তুমি এই বিন্দুটা বের করতে পারবে না বলতো, এটা কি হবে বলতো, এই a আর c এর মধ্যবিন্দু, মানে কর্ণদ্বয়ের ছেদবিন্দু আমরা কিভাবে বের করবো বলতো, এই ওটা হবে ডেফিনেটলি 3 আর -6 ডিভাইডেড বাই 2 আর -4 আর 6 ডিভাইডেড বাই 2, এটার মাধ্যমে আসবে। অর্থাৎ ভালোভাবে যদি লিখি তাহলে 3 থেকে 6 গেলে কত হয়, -3, তাহলে -3/2, ঠিক আছে। আর -4 + 6 মিলে কত হবে বলো তো, 2 ডিভাইডেড বাই 2 কত হবে, 1। তো অলরেডি তুমি এটা জানো, -3/2, 1। ঠিক আছে, ও বিন্দুটা তুমি জানো, এই বিন্দুটা
ডি বিন্দু এখন তুমি বের করতে পারবে না, ডি বিন্দুকে আবার তুমি x1 y1 ধরো, তাহলে আবার দেখো এই বি আর ডি জানো, সরি ডি জানো না, বাট এদের মধ্যবিন্দুটা আবার ঠিকই জানো, ও তো আবার বি ডি এর মধ্যবিন্দু, তাই না? তাহলে এখন বাকিটা তোমার কাজ, বুঝতে পারছো? চতুর্থ শীর্ষবিন্দুটা বের করা তোমার কাজ। তো দেখা হবে নেক্সট ক্লাসে।